আসসালামু আলাইকুম। আমরা আলী ইমামের বিখ্যাত উপন্যাস নীল শয়তান পড়ছিলাম। অধ্যায় 8, কালিজ পাখির পালক। হোটেল শেরাটনে তোকি এলো রাত 9টায়। বেশ দেরি হয়ে গেছে। কোকারিতা কি ভাববেন? 333 নম্বর দরজায় নক করে। কামিন। কোনার চেয়ারে বসে লিখছেন কোকারিতা। ফুলদানিতে তাজা রজনীগন্ধা। আমি খুব দুঃখিত মিস্টার কোকারিতা, বেশ কটা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলাম, আসতে দেরি হলো। ঝামেলা বোধহয় আমারও হলো। কোকারিতা মৃদু হাসলেন। কিসের ঝামেলা? সাবধান বানিয়ে এসেছে। চেয়ার থেকে উঠে দাঁড়ান কোকারিতা। খুঁড়িয়ে হেঁটে গিয়ে দেরাজটা খোলেন। ভেতর থেকে একটা বাক্স বের করেন। এই বাক্সটাই আজ সকালে নিচের অ্যান্টিক্সের দোকানে তোকে দেখেছে। সেমদুপ লোভে কাগজে 333 কথাটি লিখে সেটা দিয়েছিল। কোকারিতা বাক্সটা তুলে ধরলেন। এখানে আমার প্রতি আজ একটা নির্দেশ এসেছে। বাক্সটা বিছানায় রাখেন। এ শহরে এসে প্রথম এই উপহারটাই পেলাম। বাক্সটা খুলতে থাকেন কোকারিতা। নিচ থেকে পাঠালো। আমি তো অবাক। এখানে চেনা জানা কেউ নেই। এসেছি গোপন মিশনে। বুঝলাম, শত্রুর নজর রাখছে। বাক্সের ভিতরে টকটকে লাল মখমলের কাপড়ে জড়ানো ছোট্ট ছোট 3টি কিরিচ। প্রতিটি কিরিচের সাথে পাখির পালক গাঁথা। এগুলো পাঠানো হয়েছে আমাকে। আমি টিবেটোলজি জানি। এসবের অর্থ আমার জানা। এসবের মানে কি? সাবধান করা হচ্ছে আমি যেন অগ্রসর না হই। হলে মৃত্যু হবে। পাখির পালক গেঁথে দেওয়ার মানে হলো মৃত্যুর সংকেত। প্রাচীনকালে তিব্বতে, সিকিমে এভাবে মৃত্যুর নির্দেশ না মানলে তার উপর আক্রমণ হতো। এটা কোন পাখির পালক? পাহাড়ি কালিজ, দুষ্প্রাপ্য পাখি। শুধুমাত্র লাদাখের মানস সরোবরের কাছে দেখা যায়। ডক্টর সালিম আলী বহুদিন এই পাখির খোঁজ করেছিলেন। এই পাখিকে তিব্বত, সিকিমের লোকেরা মনে করে মৃত্যুর দেবতার আঙুল। শরীর থেকে আত্মা বের করে নেবে। লাদাখের দুর্গম গিরিপথে যেসব যাত্রীরা বরফের উপর পড়ে মরে থাকে তাদের চোখ খুবলে ফেলে এই পাখিরা। প্রাচীনকাল থেকে তীর্থযাত্রীরা এই পাখিকে অমঙ্গলের প্রতীক ভেবে এসেছে। তোকির চোখের সামনে তখন দুধসাদা বরফের প্রান্তর। তুষার ঝড় বইছে। গিরিখাতে শীষের শব্দ। হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা। তীর্থযাত্রীরা টলতে টলতে যাচ্ছে। বাতাসের তীব্র ঝাপটা। মানুষ সরোবরে যেতে চায়। কেউ কেউ মুখ থুবড়ে পড়ে। বরফে ঢেকে যায় শরীর। হঠাৎ দেখা যায় উড়ে আসছে পাখির কালিজ। মৃত্যুদেহের উপর ঝুপ করে এসে বসে। তারপর ধারালো ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকে চোখ। সাদা বরফে লাল রক্তের ধারা গড়িয়ে নামে। ধুধু প্রান্তরে অশুভ সংকেতের মতো মনে হয় ধূসর পাখিগুলোকে উপড়ে ফেলে চোখ। বিছানায় ছড়ানো 3টি কিরিচ। কালিজ পাখির পালক গাঁথা। আপনার কাছে কেন পাঠিয়েছে? আমি যাতে সিকিম না যাই। কারা সাবধান করছে? বুঝতে পারছি না। তবে সিকিমের গুম্ফাতে গিয়ে টঙ্কার সন্ধান করা যে খুব বিপজ্জনক তা জানি। লামারা সহজে কিছু দেখাতে চায় না, বলতে চায় না। আগেও আমরা বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। দানি কেন জোগাড় করতে পারেননি। তবে আমার জিদ চেপেছে। যাব। যদিও সিকিমে যাওয়াটা 7 দিন পিছিয়ে দিয়েছি। কেন? এখানকার প্রাচীন স্থানগুলো ভালো করে দেখতে চাই। মহাস্থানগড়, ময়নামতি যাব। কোথায় যে কোন রহস্য লুকিয়ে আছে তা কে বলতে পারে? যারা আপনার কাছে নির্দেশ পাঠিয়েছে তারা আপনার আশেপাশেই আছে। তাতে আমি দমে যাব না। এই ধরনের সমস্যায় অনেকবার পড়েছি। আমার বেশিরভাগ কাজই হলো প্রাচীন জাতির ধ্বংসাবশেষ আর সমাধি মন্দির থেকে নমুনা সংগ্রহ করা। এসব আনতে গেলেই নানা হুমকি। এখন আর পরোয়া করি না। মিস্টার কোকারিতা তাকিয়ে থাকেন কিরিচগুলোর দিকে। ইয়াং ম্যান, আমার বন্ধু কার্ল ব্রগের কাছে আমি টাটুঙ্কা নাড়ার কাহিনী ট্যাপ করতে গিয়েও বিপদে পড়েছিলাম। বলা হয়েছিল সেখানে না যেতে, অথচ সাহস করে টাটুঙ্কার কাছে গিয়েছিলাম বলে এক রহস্য উন্মোচিত হয়েছিল। কেই টাটুঙ্কা নাড়া? হাইসাই ইন্ডিয়দের প্রধান। থাকতো আমাজনের উৎসের কাছে, যেখানে সলিম ইস নদী গিয়ে মিশেছে। সে জানতো অদ্ভুতের কাহিনী, মঙ্গুলালা উপজাতির কাহিনী, যা আমরা টেপ করেছিলাম। টাটুঙ্কা বলেছিল এই কাহিনী আছে আকাকোরার ইতিকথায়। মিস্টার কোকারিতার কণ্ঠে আবেগ। এই রহস্যের পেছনে কতদিন ধরে ছুটে চলেছেন। অদ্ভুত, রোমাঞ্চকর সেই টাটুঙ্কার কাহিনী। শুনলে মনে হবে ভিন গ্রহের আদিবাসীদের পৃথিবীতে আসার বিবরণ শুনছি। 12টা টেপে সে কাহিনী ধরে রাখা হয়েছিল। ইন্ডিয়দের জাগুয়ারের পুঁথিতে বলে দেবতারা পৃথিবীতে উপনিবেশ করেছিল। মিস্টার কোকারিতা তোকির কাঁধে হাত রাখেন। আমি জানি সিকিম,
তিব্বতের গুম্ফাগুলোতে ব্যাপক অনুসন্ধান চালালে এমন অনেক রহস্যময় কাহিনী পাওয়া যাবে। কিছু প্রমাণ আমার কাছে আছে। টাটুঙ্কা নাড়ার কাহিনীতে কি ছিল আমার কাছে টাইপ করা আছে। মিস্টার ককারিতা সুটকেস থেকে একটা ফাইল বের করলেন। শুনলে বিস্মিত হয়ে যাবে। এক উপজাতি সর্দার এ গল্প বলেছে। মিস্টার ককারিতা পাতা উল্টে পড়তে থাকেন। দেবতারা শাসন করতেন আকাকোর থেকে। তাদের শাসন ছিল মানুষের উপর, পৃথিবীর উপর। তাদের জাহাজগুলো উড়ে চলত পাখির চেয়ে দ্রুত। সে জাহাজের না ছিল হাল, না ছিল পাল, ছিল একটা জাদুর পাথর। তারই ভেতর দিয়ে দেখা যেত দূরের সব কিছু। তা সে নদী, পাহাড়, শহর, হ্রদ যাই হোক না কেন, আকাশে যা ছায়া পড়েছে, পৃথিবীতে যা ঘটছে, সব ফুটে উঠত সেই পাথরের উপরে ছবির মতন নিখুঁতভাবে। আমাদের পূর্বপুরুষেরা সেই স্মৃতি জিয়ে রেখে গেছেন গোটানো পুঁথির পরতে পরতে আর হরিৎবর্ণ পাথরে। পুরোহিতেরা সেসব যত্ন করে রেখে দিয়েছেন আকাকোর মন্দিরের গর্ভগৃহে। সেখানে আরও আছে লাসার উড়োজাহাজ আর অন্য আরও একরকম অদ্ভুত যান, যাতে করে চলা যায় পাহাড় চূড়োয়, সাঁতরানো যায় সমুদ্র জলে নির্বিঘ্নে, নিশ্চিন্তে। উড়োজাহাজের রং ঝকঝকে সোনার ঝরা। কি ধাতু দিয়ে গড়া সেগুলো জানি না। সে ধাতু আমরা দেখিনি কোনো কালে। মিস্টার কোকারিতা ফাইল বন্ধ করেন। দেখলে কি অদ্ভুত বর্ণনা। আমি সিকিমে একটা গোপন গুম্ফার কথা জানি, যেখানে এ ধরনের কাহিনী লেখা টঙ্কা আছে। খুব রহস্যময় স্থানে গুম্ফাটি অবস্থিত, সহজে যাওয়া যায় না। আমার কাছে ম্যাপ আছে। শুনেছি এই গুম্ফার খোঁজে একটা দল হন্য হয়ে উঠেছে। তারা প্রত্নতত্ত্বের চোরাকারবারি, কারণ ওই গুম্ফার রয়েছে সব অমূল্য সম্পদ। তকির তখন মনে পড়ে সাদানি সাহেবের কথা। সেমদুপ লোবে নতুন একটা গুম্ফার সন্ধান পেয়েছে। পাহাড়ি ধ্বংস নেমেছে বলে এখন সেখানে যাওয়া যাচ্ছে না। ওই গুম্ফার হদিস অনেকেই জানে, শুধু ইতিহাস উল্লেখ আছে। কোকারিতা কি এখন সেই গুম্ফার কথাই বলছেন? তাই সেখানে না যাওয়ার হুমকি আসে। টাটুঙ্কা নাড়া আকাকোরের পুঁথির মতো না জানি কোন রহস্য টঙ্কায় আছে সেখানে। পামিনের মালভূমিতে আকাশ থেকে নেমে এসেছিল যারা। মিস্টার কোকারিতা, টাটুঙ্কার কাহিনীতে ভিনগ্রহের যানের কথা এমন আশ্চর্যভাবে আছে, রীতিমতো বিস্মিত হতে হয়। আরও কি বলেছে টাটুঙ্কা শোনো। আবার ফাইলে খোলেন কোকারিতা। জাহাজটা দেখতে অনেকটা মাটির বেলুনের মতো, লম্বায় প্রায় 2 মানুষ সমান, চওড়াও প্রায় একই রকম। 2 মানুষ বসতে পারে তার ভেতরে। হাল পাল তাতে কিছুই নেই। কিন্তু পুরুতরা বলেন ওতে চেপে লাসা নাকি ইগলের চেয়েও জোরে উঠতে পারতেন। আর সে জাহাজ আকাশে উঠত এমন সহজে, এমন নিঃশব্দে যে মনে হতো বাতাস বুঝিয়ে একটা পাতা উড়ে যাচ্ছে। অদ্ভুত সে যান, রহস্যময় বটে। 7টা লম্বা পায়ের ওপর দাঁড়িয়ে আছে, যেন একটা রূপলি গামলা। তার 3টে পায়া সামনে, বাকি 4টে পিছনে। সেগুলো দেখতে যেন খোদাই করা বাঁশের লাঠির পায়ার মতো। ঘোরানো ফেরানোও যায় সেগুলোকে ইচ্ছে মতো। ওগুলোর তলার দিকটা চাকাপানা, শালুক ফুলের মাপের। অবিশ্বাস্য মনে হচ্ছে এরকম বর্ণনা। তাও বলছে এক উপজাতীয় বুড়ো। অদ্ভুত তার স্মৃতিশক্তি। কাহিনীটা যেন কণ্ঠস্থ। আমি তোমাকে একটি খবরের কাগজে কাটিং দেখাচ্ছি। এই যে 1976 সালে 18 অক্টোবর মেক্সিকো সিটির এক সংবাদ প্রতিষ্ঠান ঘোষণা করলো অজানা একটি জীবের কঙ্কাল পাওয়া গেছে। সেটি সম্ভবত ভিনগ্রহবাসী কোনো জীবের কঙ্কাল। জীবটি এমন এক জাতের যার পরিচয় পৃথিবীতে নাই। অন্যদিকে টাটুঙ্কা নাড়ার কাহিনীতে এক জায়গায় আছে যে ঘরের দেয়াল থেকে অদ্ভুত আলোটা পড়েছিল। সেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে ছিল স্বচ্ছ পাথরের 4খানা চাঙর। ভয়ে ভয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে বুঝলাম তাদের ভেতরে রয়েছে 4টি উদ্ভট জীব, 4টি জ্যান্ত মরা, যেন 4টি ঘুমন্ত মানুষ। তাদের 3 জন পুরুষ, 1 জন নারী। বুক পর্যন্ত ঢাকায় একটা তরল পদার্থে শুয়ে আছে তারা। ঘুমন্ত সে দেবতাদের হাতে পায়ে আছে 6টা করে আঙুল। ফাইলটা বন্ধ করে কোকারিতা চেয়ারে বসেন। সে সুদূর ব্রাজিল থেকে এখানে কেন ছুটে এসেছি, কেন যেতে চাই সিকিম? আমাদের হাতে হঠাৎ করে এলো রহস্যময় অতি প্রাচীন পুঁথি তানজুর এবং কানজুরের ফরাসি অনুবাদ। 1883 সালে এই অনুবাদটি প্রকাশিত হয়েছিল। এগুলো কি? লামা ধর্মের পবিত্র কথা। দুটোই খোদিত আছে চীনা কাঠের পাতায়। সেগুলো লুকিয়ে রাখা আছে তিব্বতের সিকিমের নানা গ্রামের বহু বাড়ির গোপন কুঠুরিতে। এগুলো তাদের গুপ্তশাস্ত্র। তানজুরের অনুবাদের ফটোকপি বের করলেন ডক্টর কোকারিতা। ইয়াং ম্যান, আমি বিশ্বাস করি সিকিমের ওই গুম্ফাটিতে আমি এর চাইতেও রহস্যময় কিছু টঙ্কা পাবো, যা প্রকাশিত হলে সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে। মিস্টার কোকারিতা, সত্যি করে বলুন তো, সিকিমের খবরটি আপনি পেলেন কি করে? সে এক অদ্ভুত ঘটনা। রিও ডি জেনিফোর
শহরতলির একটি ব্ল্যাক আর্টের গোপন ঘাঁটি আছে। সেখানে আমার এক বন্ধু মাঝে মাঝে যায়। সে ছিল আলিয়েস্টিয়ার ক্রাউলির এক শিষ্য। সেই সন্ধান দিল সিকিমের এক তান্ত্রিক সাধু ওদের কেন্দ্রে কিছু রহস্যময় জাদু দেখিয়েছে। আমি কৌতূহলী হয়ে গেলাম। পুরনো এক দুর্গ পাড়িতে ওদের আসর, এক বনের ভিতর, বৃষ্টি ঝরা রাত। গভীর রাতে একটি ঘোড়ার গাড়িতে করে সেই বন্ধুর সাথে গেলাম। মোমবাতির আলো, সিকিমের ওই সাধুর কাছে আমি একটি টঙ্কা দেখে বিস্মিত হই। তাতে এক অদ্ভুত যানের ছবি আঁকা, দুপাশে পাখা বেরিয়ে এসেছে। আমার মনে হলো সেটা এক মহাকাশযানের ছবি, অথচ শুনলাম টঙ্কাটা 1000 বছরের পুরনো। খোঁজ নিলাম কোন গুম্ফা থেকে এটি সংগ্রহ করেছে। জানলাম সিকিমের ব্ল্যাক আর্ট চর্চাকারীদের একটি গোপন সম্মেলন হবে এ মাসে একটি দুর্গম পাহাড়ি গুহায়। সেখানে আসবে কালো জাদুর কজন শক্তিধর। তাদের কাছে থাকবে এ ধরনের আরও টঙ্কা। আমি সেজন্যই এসেছি। ওদের সম্মেলন কবে? এই মাসের 23 তারিখ। আরও 12 দিন আছে। ফোন বেজে ওঠে। মিস্টার কোকারিতা ফোন ধরেন। হ্যালো। ওপাশে নীরব। হ্যালো হ্যালো। ওপাশ থেকে একটা হিসিসে কণ্ঠ শোনা যায়। আমার পাঠানো উপহারটি পেয়েছেন নিশ্চয়ই। উপহার? কালিজ পাখির পালক, কিরিচের সাথে লাগানো 3টে কিরিচ। কোকারিতা একটু গম্ভীর হলেন। পেয়েছি। আপনি নিশ্চয়ই এর অর্থ জানেন? জানি। আপনার প্ল্যান হচ্ছে সিকিমে যাওয়ার, কিন্তু সেখানে কোনো মতেই যাওয়া চলবে না। ডক্টর কোকারিতা চুপ করে থাকেন। এই নির্দেশ না মানলে কিন্তু টুকরো টুকরো হয়ে যাবেন আপনি। ওপাশ থেকে ফোনটা রেখে দেয়। টোকের দিকে তাকালেন কোকারিতা। ওরা আমাকে সিকিমে না যেতে সাবধান করে দিল, কিন্তু আমি যাবই। প্রেতাত্মার প্রতিশোধ। অনেকদিন পর আলমারি থেকে আবলুস কাঠের কালো ব্ল্যাক বাক্সটা বের করলো সাদানী সাহেব। এর ভেতরেই রাখা আছে ব্ল্যাক আর্টের নথিপত্র, গোপন সম্মেলনের রিপোর্ট। একসময় পড়তেন, অনেক কষ্টে এগুলো সংগ্রহ করা। দলের বিশেষ সদস্য হলে পাওয়া যেত। কালো জাদুর তীব্র নেশা সাদানী সাহেব একবার ঘরছাড়া হয়েছিলেন। জিপসিদের সাথে ঘুরেছেন স্পেন, ইতালি, পর্তুগালের পথে প্রান্তরে। আজ হঠাৎ করে হাড়ের আংটিটি পেয়ে সেই স্মৃতি মনে পড়েছে। এই শহরে মৃত্যুবান হয়ে এসেছে আংটিটি। এর ভয়াল থাবাকে রোধ করতে হবে। একটি নিষ্ঠুর মৃত্যু ঘটে গেছে। এই হাড়ের আংটির রহস্য আজ রাতে তাকে জানতে হবে। কাল সকালে দোকানে তিনি ছেলেদের আসতে বলেছেন। এই আংটি প্রমাণ করছে ঢাকায় এক অশুভ শক্তি এসেছে। আবলুস কাঠের বাক্সে হায়েনার হাড়ের তৈরি নকশা। এই বাক্সটি তাকে দিয়েছিল ক্রাউলি। বুনো ইগুলের মতো চোখ, বিশাল বপু, কালো আলখাল্লা পরনে। ক্রাউলিকে তার কাছে রহস্যময় মনে হতো। একসময় এই কালো জাদুর চর্চার কিছু বিশেষ ঘাঁটিতে গেছেন, নেভাদার মরুভূমিতে ডাইনিদের গ্রামে। রাতের বেলায় ঘোড়ার রক্তে স্নান করে পূবমুখ হয়ে লুসিফারকে স্মরণ করা। সামনে আগুনের কুণ্ড দাও দাও করে জ্বলছে। সেখানে ছুঁড়ে ফেলা হচ্ছে মৃত পাখি, মাংস পোড়া গন্ধ, ডাইনিদের চিৎকার। নির্জন প্রান্তরে রাতের ছমছমে বাতাস বয়ে যেত। ব্ল্যাক আর্টকে নতুনভাবে সচল করে তোলে অ্যালিয়েস্টার ক্রাউলি। তার কেন্দ্র ছিল সিসিলিতে, ছোট্ট এক দ্বীপে। বোটে করে যেতে হতো। নির্জন দ্বীপের এক পাথরের দুর্গ বাড়িতে থাকতো ক্রাউলি। সাইপ্রেস গাছের বাগান, পাঁচিল দিয়ে ঘেরা, লোহার দরজা সবসময় বন্ধ থাকে। কবরখানার পাশ দিয়ে আসতে হয়। বিশেষ অনুমতি দেখালে দরজা খোলে। অনুমতিপত্রে থাকে নেকড়ের রক্তের ফোঁটা। একবার সে বাড়িতে গোপন একটা সম্মেলন হয়েছিল। ব্ল্যাক আর্টে চূড়ান্ত দক্ষ কজন এসেছিল। তার কাছে ছবি আছে। যারা গিয়েছিল তাদের প্রত্যেকের রহস্যময় জীবন বৃত্তান্ত আছে। বাক্সটার উপরে হায়েনার হাড়ের টুকরো, নিখুঁতভাবে কেটে লাগানো, কঙ্কালে খুলির নকশা। এর সাথে যেন হাড়ের আংটির নকশার মিল রয়েছে। সাত করে একটি কথা মনে হলো তার। সিসিলির সম্মেলনে একজনের কাছে এইরকম হাড়ের আংটি দেখেছিলেন। লোকটির নাম বেনিত্তা, লিসবন থেকে এসেছে। বেনিত্তা সম্পর্কে অদ্ভুত একটি কথা জেনেছিলেন। তার এক পূর্বপুরুষ ছিল নেকড়ে মানুষ। এই কথা শুনে বেনিত্তার মুখের দিকে তাকিয়েছিলেন। মোমবাতির মৃত আলোতে তখন মনে হয়েছিল বেনিত্তার মুখে ধূসর লোম গজাচ্ছে, মুখটা লম্বাটে হয়ে উঠছে, নেকড়ের আকৃতি নিচ্ছে। আবার দেখলেন বেনিত্তা মিটমিট করে হাসছে, স্বাভাবিক চেহারা। সম্মেলনে অনেকেই তাদের রহস্যময় জিনিস দেখায়। বেনিত্তা দেখিয়েছিল হাড়ের আংটি, নেকড়ে মানুষের বাম পাঁজরের হাড় থেকে তৈরি। এ দিয়ে শত্রুকে বিনাশ করা যায়। অশুভ এক বলয় সৃষ্টি হয়। সেই বলয়ের ভিতর ক্রমাগত দুর্ঘটনা ঘটতে থাকে। ক্রাউলি বেনিত্তার প্রশংসা করেছিলেন। মাঝরাতের অধিবেশনে ক্রাউলি বলল, এই কালো জাদুকে আবার আপনারা সচল করে তুলুন। আমাদের বন্ধু বেনিত্তা হাড়ের আংটি দিয়ে নতুন বলয় সৃষ্টি করেছে। তার এক পূর্বপুরুষ ছিল সিস্তান বাতিস্তা। সে ছিল ভ্যাম্পায়ার। আনডেড অবস্থায় কফিনে আছে সে।
বিনিতা তাকে আবার জাগিয়ে তুলবে। সবাই তাকিয়েছিল বিনিতার দিকে। মৃদু আলোতে চোখ দুটো ধকধক করে জ্বলছে। রক্তপায়ী সিস্তান বাতিস্তার বংশধর। ক্রাউলি চিৎকার করে বলল, তুমি কি আবার রক্তপায়ীকে জাগিয়ে তুলবে না? তুলব। আবার কি কফিনের ডালা খুলবে না? খুলব। আবার কি সেই দাঁতের নরম গলা ছিঁড়বে না? ছিঁড়ব। তবে জয় হোক মহান লুসিফারের। সিসিলির সেই দ্বীপে যেন প্রেতাত্মার চাপা নিঃশ্বাসের মতো বাতাস বয়ে যাচ্ছে। অন্ধকারে শয়তানরা জেগে উঠেছে। সাদানির পরিচয় জানতে পেরেছিল বেনিত্তা। তোমাদের দেশে আমাকে যেতে হবে। কেন? কারণ ওখানেই আছে আমার পূর্বপুরুষ সিস্তান বাতিস্তার কফিন। কোথায়? হিমছড়ির এক দুর্গ বাড়িতে। বাতিস্তা ছিল পাইরেটস। তোমাদের ওই অঞ্চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। সম্মেলনে সবাইকে দেয়া হয়েছিল প্রত্যেকের জীবন বৃত্তান্ত। যোগাযোগ রাখার জন্য ক্রাউলি চেয়েছিলেন বিভিন্ন দেশে গোপন ঘাঁটি গড়ে তুলতে। সাদানি সাহেবের চর্চা ছেড়ে দিয়েছিলেন, তাই কারোর সাথে আর সম্পর্ক রাখেননি। অনেকদিন পর বেনিত্তার জীবন বৃত্তান্তের ফাইলটি বের করলেন। হঠাৎ সাদানি সাহেব দেখলেন টেবিলের ওপর রাখা আংটিটি যেন একটু একটু নড়ছে। তার ভেতরে তিনি বেনিত্তার মুখ দেখতে পেলেন। সিসিলির সেই দুর্গ বাড়ির মাঝরাত। মোমবাতির শিখা কাঁপছে বেনিত্তার মুখে। ফিসফিস করে বলছে বেনিত্তা, আমি জাগাবো বাতিস্তাকে, আমি আসবো হিমছড়িতে। সেই রহস্যময় ফাইলের ভিতরে ডুবে গেলেন। সাদানি সাহেব দোকানে অপেক্ষা করছিলেন। তকি আর লিপন ঠিক সময় এলো, সাথে আশরাফ আর আকরাম। সাদানি সাহেবের মুখ বেশ গম্ভীর। এই আংটিটি তোমাকে এক লোকের কথা মনে করিয়ে দিয়েছে। সে পর্তুগালের এক ভয়ঙ্কর লোক। ব্ল্যাক আর্টে চূড়ান্ত দখল আছে। অনেকগুলো পৈশাচিক হত্যাকাণ্ডের নায়ক। রহস্যময় তার গতিবিধি। ইন্টারপোল তাকে খুঁজছে। কে সে? তার আসল নাম বেনিত্তা। পৃথিবীর বহু দেশে ছদ্মনাম নিয়ে ঘোরে। বেনিত্তা। চারজনই পরস্পরের দিকে তাকায়। হিমছড়ির দুর্গবাড়ি থেকে বেনিত্তা পালিয়ে গিয়েছিল। সিস্তান বাতিস্তাকে ভ্যাম্পায়ারে পরিণত করতে দেয়নি ওরা। বেনিত্তা তাহলে আবার তাদের পিছু লেগেছে। মিস্টার সাদানি, আজ রাতে আমাদের 5 বন্ধুর জন্য এক জন্মদিনের নিমন্ত্রণ রয়েছে। হোটেল ব্লু ফক্সে রাত 9টায়। যেতে হবে 7 নং টেবিলে। কার জন্মদিন বলেনি, শুধু এই কার্ড পাঠিয়েছে। সাদানি সাহেব নীলবন্ধুর পাঠানো চিঠিটি দেখতে থাকেন। খামের কোনায় নেকড়ে মুখের ছবি। সাদানি সাহেব কার্ড থেকে কয়েকটি সংখ্যা বের করেন। নিউরোলজিতে তিনি দক্ষ। এখনই একটা নাম্বার বের করছি। জন্মদিন আজ। লিখেছে, ওই দিন পৃথিবীতে তার আগমন হয়েছিল। সময় রাত 9টা। 7 নং টেবিল। কাগজের সংখ্যাগুলো লিখে কিছুক্ষণ ভাবলেন সাদানি সাহেব। তারপর একটি ফাইল বের করলেন। কপাল কুঁচকে উঠল। আবার ঝুঁকে ভালো করে তারিখটা দেখলেন। আজ রাত 9টায় যার আগমন ঘটার সময় সে হলো বেনিত্তা এক পূর্বপুরুষ। তার নাম পাপান্ডোলাস বাতিস্তা। সে ছিল নেকড়ে মানুষ। বেনিত্তা তাকে স্মরণ করতে চাইছে। 7 বার নেকড়েতে পরিণত হয়েছিল সে, তাই বিশেষভাবে 7 নং টেবিল রিজার্ভ করেছে। আপনি এত জানলেন কি করে? আমার কাছে বেনিত্তার জীবন বৃত্তান্ত আছে। তাদের বংশের গোপন ইতিহাস আছে। সিসিলির এক সম্মেলনে দেখা হয়েছিল, তখন সংগ্রহ করেছিল। তো কি বলে? বেনিত্তার প্রচণ্ড ক্ষতি করেছিলাম আমরা। মানে? ওকে চিনতেন নাকি? তকি তখন সাদানি সাহেবকে খুলে বলে হিমছড়ি দুর্গ বাড়ির সেই রোমাঞ্চকর অভিজ্ঞানের কথা। আমরা বেনিত্তার স্বাদ পূর্ণ করতে দেইনি। সে এসেছিল তার পূর্বপুরুষ সিস্তান বাতিস্তার 300 বছরের মৃতদেহকে জাগিয়ে তুলতে। আমরা সেই দেহটাকে পুড়িয়ে ফেলেছি। আমাকেও বলেছিল সিসিলিতে সে হিমছড়ি আসবে। এখন সে মরিয়া আপনাদের ক্ষতি করবে। অলরেডি করেছে। হত্যার চেষ্টা করছে। মগা ফকিরকে লিপনে কাল রাতে ধরেছে। তাকে বেনিত্তাই পাঠিয়েছিল। আকরাম জিজ্ঞেস করে, আমরা কি আজ ব্লু ফক্সে যাব? সাদানি সাহেব উঠে দাঁড়ান। যেতে হবে। ওর তৈরি করা বলয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ না করলে তার নাগাল পাওয়া যাবে না। তারপর ওর বিনাশ করতে হবে। ব্ল্যাক আর্টের এটাই নিয়ম। আমরা কি স্বেচ্ছায় বেনিত্তার পাহাড়ে পা দিচ্ছি না? ভয় নেই, আমিও যাব আপনাদের সাথে। ব্ল্যাক আর্টের সব অশুভ দিকে আমার জানা। যে কোনো রকমের ক্ষতি প্রতিরোধ করতে পারবো। ভালোই হলো, আমাদের বন্ধু ফয়সাল যেতে পারবে না। তার পরিবর্তে আপনি যাবেন। আমি সব রকমের প্রস্তুতি হয়েই যাব। সেখানে আমার কথা মতো চলবেন। হোটেল ব্লু ফক্সের গেটে অপেক্ষা করব। হোটেল ব্লু ফক্সে মৃদু আলো। তকি, লিপন, আকরাম আর আশরাফ একটা কালো গাড়িতে করে এলো। রাত 9:15। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। গেটে সাদানি সাহেব দাঁড়ানো। 5 জন ম্যানেজারের কাছে গেল। তোকে জিজ্ঞেস করলো,
7 নং টেবিলটি আমাদের জন্য রিজার্ভ রাখার কথা। ও আপনারা এসেছেন, আপনাদের জন্য সমস্ত অর্ডার দেওয়া আছে, আর এই 5টা প্যাকেট আপনাদের জন্য রাখা আছে। ম্যানেজার 5টা প্যাকেট বের করলো। এসব কে দিয়ে গেল? কোনো নাম ঠিকানা দেয়নি, সব কিছু পেমেন্ট করে গেছে। 7 নং টেবিলে গিয়ে ওরা বসলো। সাদানী সাহেব প্যাকেটটা খুললেন। ভেতরে নীল পাথরের মালা, ছোট্ট কার্ডে লেখা, আমি আসতে পারলাম না বলে দুঃখিত। শালনার নীলকুঠিতে থাকি, করই গাছের কাছে। পাথরের পরিচয় লেখা আছে, নীলবন্ধুর রক্তিম শুভেচ্ছা। প্রতিটি প্যাকেটে একই জিনিস। শালনাতে কোনো নীলকুঠি আছে কি? সাদানী সাহেব জিজ্ঞেস করেন। আশরাফ সেখানে কয়েকবার গেছে। নীলকুঠি একটা আছে, কিন্তু সেটা তো একটা পোড়ো বাড়ি, কেউ থাকে না, আগুন লেগে নষ্ট হয়ে গেছে। কুঠি যাবার রাস্তাটা চেনো? চিনি। এবার মালাগুলো গলায় পরে নিন। পরব। অসুবিধে কি? পাংকরা পড়ছে। ব্যাপারটা রহস্য থেকে গেল। এই মালা না পড়লে আমরা তার চক্রে প্রবেশ করব না। যদি কোনো বিপদ হয়, সেজন্য আমি তো আছি। 5 জন গলায় নীল পাথরের মালা পরে। প্রচুর খাবার আছে। হাঙ্গরে পাখার স্যুপ দেখে সাদানী সাহেব বলেন, এই স্যুপটা ছিল বিনীতার প্রিয় আইটেম। সিসিলিতে খেত। হাঙ্গরের কলজেও তার প্রিয় ছিল। রাত 10:30টায় ওরা হোটেল থেকে বেরিয়ে আসে। গলায় মালার পরার পর থেকে তাদের অন্যরকমের অনুভূতি হচ্ছে। শরীরটা খুব হালকা লাগছে। সাদানী সাহেব একবার আকাশের দিকে তাকান। আমাদের এখন শালনা নীলকুঠিতে যেতে হবে। এত রাতে? আজ রাতেই হলো সময়। বিনীতার জন্য বিশেষ কোনো মুহূর্ত, তাই সে এমন জাল ছড়িয়েছে। গাড়ি ছুটতে থাকে শালনার দিকে। আকরাম গাড়ি চালাচ্ছে। বৃষ্টি ভেজা রাস্তা। কিছুক্ষণের মধ্যেই শহরের সীমানা শেষ। চারপাশে ঘন অন্ধকার। সাদানী সাহেব পেছনের সিটে বসা, ফিসফিস করে বলছেন, নীলকুঠির করই গাছের কাছে আসল রহস্য লুকিয়ে আছে। নীল পাথরের মালা এখন আমাদের ওখানে টেনে নিয়ে যাবে। অজগর সাপ যেমন হরিণকে টানে। সিসিলির এক বন্দরে বসে বিনীতা বলেছিলেন, বেঙ্গোলা দেশের কথা আছে সিস্তান বাতিস্তার ডায়েরিতে। সেই বেঙ্গোলার সমুদ্র উপকূলের হিমছড়ির দুর্গ বাড়ির রয়েছে বাতিস্তার অতৃপ্ত আত্মা। আমি জিজ্ঞেস করেছিলাম, কেন অতৃপ্ত? বিনীতা বলেছিল, একবার রক্তপায়ী হলে তার নেশা যায় না, তাকে আমি জাগিয়ে তুলব। সেই বিনীতা এখন তার চক্রে আমাদের নিয়ে যাচ্ছে। দুপাশে শালবন, জমাট বাঁধা অন্ধকারে ডুবে আছে। একটু আগে বৃষ্টি থেমেছে। হেডলাইটের আলোতে পিছে ভেজা রাস্তা চকচক করছে, কখনো ছিটকে যাচ্ছে পানি। একটা কুকুর রাস্তা পার হলো। গাড়ি চলছে শা শা করে। সাদানী সাহেব পাথরের মালা ধরে আছেন। সিসিলিতে এক রাতে ঘোড়ার গাড়ি করে যাচ্ছিলেন ক্রাউলির দুর্গ বাড়িতে। পাশে বসেছিল বিনীতা। বিনীতা ক্রাউলিকে নতুন কিছু দেখাতে চায়। আমি ক্রাউলিকে এমন কিছু দেখাতে চাই যা সে ভুলতে পারবে না। কি দেখাবে? কেমন করে শত্রুর চারপাশে শক্তির বলয় তৈরি করা যায়। আটকে যাবে শত্রু। বলয় ক্রমশ ঘন হবে, সারাশির মতো চেপে ধরবে। পালাবার পথ পাবে না। শত্রুকে বিনাশ না করা পর্যন্ত ওই বলয় ধ্বংস হবে না। এই বলয় হবে কি করে? আমার পূর্বপুরুষ নেকড়ের মানুষের বাম পাজরের হাড় দিয়ে। সিস্তান বাতিস্তা গিয়েছিল বেঙ্গোলাতে, তোমাদের দেশে। তার ছেলে পাপান্ডোলাসও গিয়েছিল বাবার গুপ্তধনের খোঁজে। পাপান্ডোলাস নেকড়ে মানুষ হয়ে যায়। বেঙ্গোলা থেকে আর ফিরে আসেনি। তার সমাধি ওই দেশে আছে। সিসিলির নির্জন রাস্তায় ঘোড়াটা হঠাৎ চিহি করে লাফিয়ে উঠেছিল। বিনীতা শক্ত হাতে ধরেছিল সাদানী সাহেবকে। গাড়িটা প্রচণ্ড ঝাঁকু খেয়েছিল। বিনীতা ওই অবস্থায় ফিসফিস করে বলেছিল, সিস্তান বাতিস্তা আর পাপান্ডোলাসের খোঁজে আমি যাব। হঠাৎ করে আজ সেই কথাগুলো মনে পড়ল। কাল রাতে বিনীতা তার পূর্বপুরুষদের ফাইলটা পড়েছিল। সবটা পড়তে পারেনি। সাথে চামড়ার ব্যাগ আছে। শালবনের ভেতর দিয়ে গাড়ি চলছে শাসা করে। আকরাম চোখ টান টান করে আছে। অনেকক্ষণ সামনের থেকে কোনো গাড়ি আসছে না। স্টিয়ারিংয়ে হাত মাঝে মাঝে কাঁপছে। নীল পাথরের মালার প্রভাব নাকি? মালাটির পাথর কখনো বুকে লাগছে, ঠান্ডা স্পর্শ। দূর থেকে দেখতে পায় আকরাম রাস্তার ঠিক মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। গাড়ির স্পিড একটু কমায়। আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে হাত নাড়ছে। আকরাম হর্ন বাজাতে থাকে। আশ্চর্য, মেয়েটি নড়ছেই না। মরবে নাকি? গাড়ির অন্যরাও দেখেছে। আত্মহত্যা করার জন্য দাঁড়িয়ে আছে বুঝি। এমন ঘটনা মাঝে মাঝে হয়। তরুণী মেয়েরা দাঁড়িয়ে থাকে, এত অল্প বয়সের মেয়েরা না। তীব্র আলোতে মেয়েটি দুহাত দিয়ে চোখ ঢাকে। জোরে ব্রেক কষে আকরাম, ক্যাচ করে শব্দ। গাড়ির সামনের কাচের ওপাশে একটা বাচ্চা মেয়ে, ভয়ার্ত চোখ, উসু খুসু চুল, ঠোঁট দ্রুত থরথর করে কাঁপছে। এই মেয়ে, রাস্তা থেকে সরছিস না কেন? গাড়ি থেকে ধমকে উঠে টকি। মেয়েটি দৌড়ে এসে গাড়ির কাছে। সাব, আমাকে খুব বিপদ, বাঁচান।
ঝরঝর করে কেঁদে ফেলে মেয়েটি। আরে কি হয়েছে? আমার বাজান। মেয়েটি আর কথা বলতে পারে না, ফোফাতে থাকে। কি হয়েছে তোর বাজানের? আমার বাজানরে কি জানি কামড়াইছে, বাড়িতে আর কেউ নাই, আমাকে বাজান, জলদি আসেন। দরজা খুলে সাদানী সাহেব বেরিয়ে আসে। তোদের বাসা কোথায়? ওইখানে। মেয়েটি আঙ্গুল তুলে সামনের ঝোপগুলোর দিকে তাকিয়ে থাকে। এক চিলতে পায়ে চড়ার রাস্তা দেখা যাচ্ছে। লিপন মেয়েটির ছলছলে চোখের দিকে তাকায়। মেয়েটির গালের কাছে আঁচড়ানোর দাগ, রক্ত জমে আছে, চুলের এক পাশে জট বাঁধা। ওর ছোট বোন তিতলির কথা মনে হয়। মেয়েটির চেহারার সাথে বেশ মিল আছে। তো কি তাকায় সাদানী সাহেবের দিকে। শালনার নীলকুঠি খুঁজে বের করতে হবে। আমার মনে হয় মেয়েটির বাসা যাওয়া উচিত, বিপদে পড়েছে। চলুন, আশরাফের ফার্স্ট এডে ট্রেনিং আছে, আগে যাই। অবস্থা সিরিয়াস দেখলে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। সাপ চলেন, খুব বিপদ আমাগো। মেয়েটি লিপনের হাত ধরে টানতে থাকে। একটু অবাক হয় লিপন। মেয়েটির গায়ে তো বেশ শক্তি, শরীর দেখে বোঝা যায় না, কেমন খামচে ধরে আছে হাতটা, সহজে ছাড়াতে পারে না। এই হাত ছাড়। মেয়েটি ঘুরে তাকায়, কেমন হিংস্র দেখাচ্ছে, নাকের দুপাশ ফুলে উঠেছে। চলেন কইতেছি। বিপদ। মেয়েটি বোধহয় দিশেহারা হয়ে গেছে। সবাই কাদামাখা পথে নেমে আসে। গাড়িতে শুধু আকরাম থাকে। টর্চের আলো ফেলে সাবধানে হাঁটতে থাকে। কাটা ঝোপে কাপড় আটকে যায়। ঠিক থেকে অন্ধকার। হঠাৎ সাদানী সাহেবের মনে হলো তাদের সামনে একটি শিয়াল। প্রাণীটার পেছনে তারা হাঁটছেন। চোখ কচলালেন, ঘুমের ঘর পেয়েছে নাকি। টর্চের জোরালো আলো ফেললেন। শিয়াল কোথায়? সে মেয়েটি দ্রুত হাঁটছে। একটা পাখি পতপত করে ডানা ঝাপটে মাথার উপর দিয়ে উড়ে গেল। সামনে খোলা মাঠ, হু হু করে বাতাস বইছে। তোকে জিজ্ঞেস করে, তোদের বাড়ি আর কদ্দূর? এই তো সামনে, চলেন সাপ, বাজান রে বাজান। মেয়েটি লাফ দিয়ে একটি নালা পার হয়। কলকল করে পানি যাচ্ছে, ওরাও লাফ দেয়। একটা সাপ যেন সরসর করে ঘাসের ঝোপে ঢুকে গেল। মেয়েটি ঠিক পিছনেই ছিল লিপন। হঠাৎ দেখে সামনে কেউ নেই, শুনশান করছে। একটু দূর থেকে কান্না ভেজা কণ্ঠ শোনা যায়। ও সাপ, আসেন না। আশ্চর্য, কীভাবে মেয়েটি এত দূর চলে গেল? একসাথেই তো আসছিল। মেয়েটি কি ওখানে উড়ে গেল? সাদানী সাহেব দেখলেন সামনের ঝোপের ভিতরে নীল আলোর ঝিলিক। কি মনে হওয়াতে গলার পাথরের মালাটি ধরলেন। কয়েকটা পাথর যেন মালায় নেই, ছিঁড়ে পড়ে যায়নি। হঠাৎ ভয়ের একটা তীব্র শিহরণ বয়ে গেল তার মধ্যে। এক আশঙ্কায় মালাটি খুললেন। 5টা পাথর নেই। সিসিলের কারলির বাড়ির গোপন ঘাটির কথা মনে পড়ল। প্রেতার তারা এইভাবে নির্জন প্রান্তনে এনে শোধ নিত। গলার মালা থেকে পাথর যেত খসে। এই মেয়েটা তাহলে মানুষ নয়, তাদের শেষ করতে নিয়ে যাচ্ছে। চিৎকার করে উঠলেন সাদানী সাহেব, সাবধান, আপনারা কেউ সামনে যাবেন না। 3জন থমকে গেল। সাদানী সাহেব তখনও চিৎকার করছে, গলা থেকে মালাটা খুলে ফেলুন, জলদি। ওরা তাড়াতাড়ি নীল পাথরের মালা খোলে। একটা শকুনের মতো পাখি ডানা ঘষাতে ঘষাতে চলতে থাকে। বাতাসের একটা প্রবল ঝাপটা আসে। দূরে কোথাও শেয়াল ডাকে। তোকে টর্চ জ্বালে। আতঙ্কে শিউরে ওঠে সবাই। সামনে একটা বিরাট খাদ, অন্ধকারে বোঝা যায়নি। ওরা সবাই এতক্ষণ মেয়েটির পেছনে ছুটছিল। আর একটু হলে সেই খাদে সবাই গড়িয়ে যেত। খাদটা গভীর। টর্চের আলো ফেলে দেখলো নিচে সুচালো গাছের ডগা। এর মধ্যে গেথে যেত তারা। শরীর এফর এফর হয়ে যেত। মৃত্যু যেন সামনে ওত পেতেছিল। ওদের শরীর কেঁপে ওঠে। হঠাৎ কিছু দূরে সেই মেয়েটি ফোপানো কান্নার শব্দ শোনা যায়। আবার মনে হলো খাদের নিচ থেকে অস্পষ্টভাবে মেয়েটির ডাক শোনা যাচ্ছে। কাতর কণ্ঠে ডাকছে মেয়েটি। সাদানী সাহেব চিৎকার করে ওঠেন, সাবধান, ওটা কিন্তু মেয়ে না, নিশি, প্রেতাত্মা। প্রেতাত্মা? নিশিরাতের প্রেতাত্মা, আমি চিনতে পেরেছি। ওদের চোখের সামনে ভেসে ওঠে গাড়ির কাছে সামনে একটি ভয়ার্ত মেয়ের মুখ, টলটলে চোখ, কান্না ভেজা গলা। এই মেয়েটি অশরীরী। লিপনের হাতের যে জায়গাটা মেয়েটি স্পর্শ করেছিল সেখানটা শিরশির করে উঠল। সাদানী সাহেব তাড়াতাড়ি পূবমুখী হয়ে বসলেন। এই নিশিরাতের আতঙ্ক থেকে মুক্তি পেতে হবে, প্রেতাত্মার শক্তিকে নষ্ট করতে হবে। প্যান্টের বাম পকেট থেকে একটি কাঠের দণ্ড বের করলেন। আবলুস কাঠের তৈরি, মাথায় বিশেষ ধরনের ধাতুর পাত লাগানো। অশুভ আত্মা বিতারণের জন্য এই দণ্ড ব্যবহার করা হয়। সাদানী সাহেব সেটা মাটিতে পুঁতে দিলেন। মেয়েটির চাপা গঙ্গানি শব্দ শোনা যাচ্ছে। ওরা 3জন তাকালো খাদের দিকে। টর্চের আলো ফেললো। মেয়েটির শরীর যেন গুরুগুরু হয়ে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। পাথরের মালাটি হাতে মুঠো করলেন সাদানী সাহেব। তারপর দণ্ডের ফলা দিয়ে কিছুটা মাটি তুলে গর্ত করলেন। মালাটি সেই গর্তে চাপা দিলেন।
আপনারা এখানে আসুন। তকি, লিপন আর আশরাফ ছুটে এলো। উত্তেজনায় তাদের শরীর থরথর করছে। খাদের নিচে সুচালু গাছের ডগাগুলো চোখের সামনে ভাসছে, যেন সারি সারি বল্লম উঁচিয়ে আছে। সাদানী সাহেব সে দ্বন্দ্ব দিয়ে 3টি গর্ত করলেন। এর ভেতরে মালা ফেলুন। 3টি মালা গর্তে চাপা দেয়া হলো। সাদানী সাহেবের মুখের ঘাম বিনিত্তার একটা চক্রকে বিনাশ করলেন। আকরাম গাড়িতে একলা আছে, ওর গলায় তখনও মালা। সাদানী সাহেব ছুটতে থাকে রাস্তার দিকে। আকরামকে রক্ষা করতে হবে। গাড়ির কাছে ছুটে এলো ওরা। ভিতরে কেউ নেই, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। কোথায় গেল আকরাম? প্রেতাত্মা কি তার উপর প্রতিশোধ নিয়েছে? টর্চের আলো এদিক ওদিক ফেলতে থাকে। হঠাৎ রাস্তার পাশে চোখ পড়ে তকি। একটা ঝোপের ভেতর থেকে 2টো পা বেরিয়ে এসেছে। দৌড়ে গিয়ে ঝোপ সরায়। আকরাম মূর্ছিত হয়ে পড়ে আছে। সাদানী সাহেব তাড়াতাড়ি আকরামের গলা থেকে মালাটি একটানে ছিঁড়ে ফেললেন। মাটিতে দ্বন্দ্ব দিয়ে গর্ত চাপা দিলেন। গাড়িতে ফার্স্ট এড বক্স ছিল। আশরাফ একটা শিশি খুলে আকরামের নাকের সামনে ধরে। একটু নড়ে ওঠে আকরাম। কিছুক্ষণ পর চোখ খুলে, এই এই কি হয়েছিল তোর? তোকে ওকে তুলে ধরে আকরামকে। ওর চেহারায় কেমন বিহব্বল ভাব। আমি গাড়িতে বসেছিলাম, হঠাৎ দেখি একটা কুকুর গাড়ির কাচ আঁচড়াচ্ছে। কেমন ভয়ঙ্কর দেখতে। আমি দরজা খুলে ওটাকে মারতে গেলাম। তারপর আর কিছু মনে নেই। সাদানী সাহেব ঘড়ি দেখলেন। আমাদের এখনই শালনা নীলকুঠিতে যেতে হবে। বিনিত্তার অপারেশন এখনও শেষ হয়নি। গাড়ি ছুটতে থাকে শালনার দিকে। শালনার বাংলোটা বাইরে রেখে একটা ছোট রাস্তা, বুনো পথ, আগাছায় ঢাকা। আশরাফ জানালো নীলকুঠিতে যাবার পথ এটাই। গাড়িটি বাংলোর মাঠে রেখে দেয়। জায়গাটা কাঁটাতার দিয়ে ঘেরা। শব্দ শুনে দারোয়ান বাতি হাতে বেরিয়ে আসে। এত রাতে আবার কারা এলো? আকরাম দারোয়ানকে ডাকে। এই গাড়িটা এখানে রইল। কি মনে হওয়াতে সাদানী সাহেব জিজ্ঞেস করেন, তোমার কাছে শাবল কোদাল আছে? আছে। আমাদের এখন দাও, ঘণ্টাখানেক পর ফেরত দেব। দারোয়ান অবাক হয়। এইদিকে এত রাইতে কই যাইবেন স্যার? আশরাফ হাত তুলে বুনো পথটা দেখায়। এদিকে তো কোনো জনবসতি নেই, কেউ থাকে না। আমরা নীলকুঠিতে যাব। কন কি ওই বাড়িতে যাইবেন এত রাইতে? দিনের বেলায় কেউ থাকে না, কেউ যায় না। ভূতুরে বাড়ি? ভূতুরে বাড়ি কেন? একটা পাহারাদার থাকতো, মা মরা ছোট মাইয়া ছিল। এক রাইতে পাহারাদারের পাগলা শিয়ালে কামড়াইল। ওই মাইয়া ছোট্ট ডাক্তার আনতে। রাস্তায় এক ট্রাক তারে পিষা মারল। সেই দুঃখে পাহারাদারও পাগল হইয়া আত্মহত্যা করল। আমরা গিয়া দেখি করই গাছের ডালে লাশ ঝুলতেছে। একটা নিশাচর পাখি বিচ্ছিরি শব্দে ডেকে উঠল। সাদানী সাহেব আকাশের দিকে তাকালেন। বিশেষ নক্ষত্রতা দেখা যাচ্ছে। তুমি আমাদের শাবল কোদাল এনে দাও, ভয়ের কিছু নেই, তোমাকে বকশিস দেব। দারোয়ান ঘর থেকে শাবল কোদাল নিয়ে আসে। লিপন নেয় শাবল, তকি কোদাল। দারোয়ান বিস্মিত চোখের সামনে 5 জন এগোতে থাকে। টর্চের আলো বুনো পথের জমাট অন্ধকার দূর করে। গাছপালা নাড়িয়ে বাতাসের একটা ঝাপটা চলে গেল, যেন বলছে যেও না, যেও না। লিপন শাবল দিয়ে সামনের ঝোপটা উপড়ে দেয়। এক চিলতে পথ দেখা যাচ্ছে। সাদানী সাহেবের হাতে চামড়ার ব্যাগ, কালো জাদুর কয়েকটি জিনিস আছে তাতে। সিসিলিতে ক্রাউলির বাড়ি থেকে সংগ্রহ করেছিলেন। শাল গাছ থেকে টপ টপ করে পানি পড়ছে। আশরাফ একবার এখানে পিকনিক করতে এসে এক বন্ধুর সাথে নীলকুঠিতে গিয়েছিল। বন্ধুর রহস্য গল্প লেখার প্রতি ঝোঁক। নীলকুঠির উপরে একটা রহস্যময় রোমাঞ্চকর গল্প লেখার ইচ্ছে ছিল। মেঘ সরে গিয়ে চাঁদের আলো নেমেছে। শালবনের ভেতরে সে আলোর আধারে এক স্পষ্ট পরিবেশ সৃষ্টি করে। বেশ কিছুক্ষণ চলার পর একটা বাড়ি দেখা যায়। ম্লান আলোতে বাড়িটাকে খুব রহস্যময় দেখাচ্ছে। বাড়িটার 2 দিক বুরুজের মতো। এটাই সেই নীলকুঠি। আশরাফ গেটের কাছে দাঁড়ায়। জিংলা গাছের বেড়া। নীলকুঠি নাম হলো কেন? এই অঞ্চলে তো নীল চাষ হতো না। এক সাহেব বানিয়েছিল বাড়িটা। বাঘ শিকারী হিসাবে তার নাম ডাক ছিল। এদিকে জঙ্গলে তখন বাঘের উৎপাত। রাতের বেলায় এর ভেতর থেকে নাকি আলো দেখা যেত। লোকেরা তাই বলতো নীলকুঠি। বুরুজটার ভেতর থেকে একটা পেঁচা বেরিয়ে উড়ে গেল। পাখিটা বোধহয় ওখানে বাসা করেছে। সাদানী সাহেব এগিয়ে যাচ্ছেন। কুড়ি গাছটাকে দেখতে পেয়েছেন তিনি। এই গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল পাহারাদার। তার ছোট মেয়ের শরীর থেতলে গিয়েছিল ট্রাকের নিচে। মেয়েটি এখন নিশিরাতে প্রেতাত্মা হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। গাড়ির কাচের সামনে সেই মেয়েটার ছলছলে মুখ, খাদের নিচে গোঙানির শব্দ। এই প্রেতাত্মাকে সচল করেছিল বিনিত্তা। ভানুয়াতু দ্বীপের এক পুরোহিতের কাছে এই গুপ্তবিদ্যা শিখেছিল বিনিত্তা। ভানুয়াতু দ্বীপ হলো এক রহস্যময় স্থান। সেখানে প্রেতাত্মা চালানোর পদ্ধতি জানত কজন আদিবাসী পুরোহিত। বিনিত্তা খোঁজ করে সেখানে গিয়েছিল। এসব কথা তাকে বিনিত্তাই বলেছে।
করেই গাছটার পাতা বাতাসে ছমছম করছে। সাদানী সাহেব এগিয়ে যেতে থাকেন। পায়ের নিচে করকর করে শব্দ হয়। পেঁচার ডিমের খোলা ঘুরিয়ে যায়। তকি, লিপন, আশরাফ আর আকরামও সাদানী সাহেবের পেছনে আসছে। গাছটার নিচে ঘাস বেশ লম্বা। সাদানী সাহেব টর্চের আলো ফেলে ঘাস সরাচ্ছেন। একটু সরাতেই চোখে পড়ল পাথরটা, সমাধি ফলক। পাথরের উপর নাম লেখা। টর্চের আলো ফেললেন। অস্পষ্ট হয়ে এসেছে। কয়েকটা অক্ষরের রং চটে গেছে। বানান করে পড়লেন সাদানী সাহেব, পাপান্ডোলাস বাতিস্তা। কে এই বাতিস্তা? সমস্ত শরীর শিউরে উঠল তার। সিস্তান বাতিস্তার পুত্র, বেনিত্তার পূর্বপুরুষ, যে নেকড়ে মানুষ হয়ে গিয়েছিল। বেনিত্তা বলেছিল বেঙ্গোলা দেশে পাপান্ডোলাস এসেছিল পিতার গুপ্তধনের খোঁজে। কিন্তু এই শালনার নীলকুঠিতে তাকে কবর দিল কে? সাদানী সাহেব ওদের দিকে তাকিয়ে বললেন, এটা খুঁড়তে হবে। তকি ঝোলা থেকে একটা কাচের ছোট বাতি বের করে। সলতেতে আগুন দিয়ে বাতিটা গাছের ডালে ঝুলিয়ে দেয়। লিপন পাথরটার নিচে শাবল দিয়ে চার দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পাথরটা উঠে আসে। আশরাফ আর তকি পালা করে মাটি কোপাতে থাকে। সাদানী সাহেব চামড়ার ব্যাগ থেকে বেনিত্তার জীবন বৃত্তান্ত বের করেন। এতে পাপান্ডোলাস বাতিস্তার কথা লেখা আছে। সে জয়দেবপুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির 2 জন কর্মচারীকে হত্যা করে। ভাওয়ালের রাজবাড়ির এক তান্ত্রিক সন্ন্যাসীর সাথে যোগাযোগ ছিল। সন্ন্যাসী তাকে আসামের কামাখ্যা মন্দিরের নিয়ে গিয়েছিল। পাপান্ডোলাস বাতিস্তা 2টি বাড়ি বানিয়েছিল, একটি শ্রীহট্টের পৃথিমা পাশতে আর একটি ভাওয়ালের শালনায়। দুখানি তার সমাধি আছে। কথাটি পড়ে চমকে যায় সাদানী সাহেব। দুখানি সমাধি আছে মানে? একটা মানুষ কবার মরে। পাপান্ডোলাস জন্ম তারিখ দেওয়া আছে। রেডিয়ামে ঘড়ির দিকে তাকান সাদানী সাহেব। তারিখের সংখ্যাগুলো জলজল করছে। পাপান্ডোলাস বাতিস্তার জন্ম তারিখ আজ। তকি আর আশরাফ হাঁফিয়ে গেছে। ঘামে ওদের শরীর জবজবে। অনেকটা গর্ত খোঁড়া হয়েছে। এবার আকরাম কোপাতে থাকে। কিছুক্ষণ পর ঠং করে শব্দ হয়। কফিনের বাক্সে বাড়ি পড়েছে। সাদানী সাহেব শাবলে চার দিয়ে সাবধানে রেলাটা খুললেন। একটা ব্যবসা গন্ধ। বাতির আলোতে একটা কঙ্কাল দেখা যাচ্ছে। সাদানী সাহেব কঙ্কালের বাম পাঁজরের হাড়টা দেখেন। সেটা অক্ষত আছে। এবার বোঝা গেল 2টো সমাধির রহস্য। নেকড়ে মানুষ পাপান্ডোলাস বাতিস্তার আর একটা কঙ্কাল রয়েছে পৃথিম পাশাতে। ওটাই হচ্ছে অশুভ কঙ্কাল। সেই কঙ্কালের বাম পাঁজরের হাড় থেকে বেনিত্তা তৈরি করেছে আংটিটি। সাদানী সাহেব তাদের দিকে তাকিয়ে বললেন, বেনিত্তার অশুভ শক্তির উৎস পৃথিম পাশার পাপান্ডোলাসের অন্ন সমাধি। অন্ন সমাধি পাপান্ডোলাস বাতিস্তার 2বার মৃত্যু হয়, একবার মানুষ হিসাবে, আরেকবার নেকড়ে মানুষ হিসাবে। পৃথিম পাশাতে আছে নেকড়ে বাতিস্তার সমাধি। আমাদের সেখানে যেতে হবে। তা নইলে বেনিত্তার ক্ষমতাকে ধ্বংস করা যাবে না। যতদিন ওই নেকড়ে মানুষের কঙ্কাল থাকবে ততদিন বেনিত্তা অশুভ আংটি তৈরি করবে।